আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে। তো আজকে আমরা দেখব বোর পরমাণু মডেল সম্পর্কে। তো বোর পরমাণু মডেল দেওয়া হয়েছিল 1913 সালে, আর রাদারফোর্ড দেওয়া হয়েছিল 1911 সালে। তো রাদারফোর্ড উনি একটা পরমাণু মডেল প্রস্তাব করছিলেন। তো কিছু সাফল্য আছে, আমরা বিগত ক্লাসে দেখেছি সাফল্য সীমাবদ্ধতা মিলিয়ে একটি হচ্ছে প্রস্তাব দিয়েছিলেন মডেলের। বোর এসে কী করছিলেন, 2 বছরের মাথায় উনি আরেকটা প্রস্তাব দিয়েছেন। এর ভিতরে রাদারফোর্ডের যেসব সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতার জায়গাগুলো তিনি হচ্ছে 3টা সীমাবদ্ধতা তিনি কাটায় নিয়ে আরেকটা পরমাণু মডেল দিয়েছেন। এবং এই মডেলেও দেখা যায় যে কিছু সাফল্য আছে, খুব ভালো লেভেলের কিছু সাফল্য আছে এবং কিছু সীমাবদ্ধতা আছে। তো আমরা আজকে দেখার চেষ্টা করব বোর পরমাণু মডেলটা নিয়ে। তো বোর পরমাণু মডেল আসছে বেসিক্যালি রাদারফোর্ড পরমাণু মডেলের 3টি হচ্ছে সীমাবদ্ধতাকে সীমাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে উনি হচ্ছে এই সীমাবদ্ধতা দূর করে ফেলছেন। এর ভিতরে প্রথম সীমাবদ্ধতা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি। আমরা দেখব যে প্রথম যে সাফল্য যেটা, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের, দেখা যাচ্ছে কিনা, ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি। এই ত্রুটিটা হচ্ছে তিনি সলভ করছিলেন। আমরা দেখব সবগুলো বিষয় দেখব। এটা হচ্ছে তিনি সলভ করছিলেন। দ্বিতীয় যে ত্রুটিটা তিনি সলভ করেছেন সেটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের আকার। ইলেকট্রনের কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি, যেটা আকার ভিত্তিক ত্রুটি। হ্যাঁ, আর আরেকটা যেটা দ্য থার্ড ওয়ান, সেটা হচ্ছে তিনি হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বিষয়ক আরেকটা ত্রুটি হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। বোর পরমাণু মডেল যেটা, সেটাতে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী তিনি দিয়েছেন। বেসিক্যালি হাইড্রোজেন পরমাণু না, যেগুলো একক পরমাণু, যেমন হিলিয়াম 2+, হ্যাঁ, এইগুলা তিনি দিয়েছিলেন আর কি। হ্যাঁ, এগুলা দিয়েছেন। এটা হচ্ছে এরকম হিলিয়াম 2+, হ্যাঁ। এরপর আমরা দেখবো এই বিষয়গুলো, আমরা দেখবো আস্তে আস্তে। তো এতে দিয়ে হাইড্রোজেন পরমাণু এতটুকু লিখে দিই। হ্যাঁ, জাস্ট এটা হচ্ছে শিরোনাম টাইপের, এটা আহামরি কিছু না, এখানে নাই আহামরি কিছু নাই। তো বোর পরমাণু মডেল যেই 3টা দিয়েছেন, এই ত্রুটিগুলো সলভ করছিলেন, এই ত্রুটিগুলোর সলভটা আমরা দেখব। এটাকে বেসিক্যালি আমরা বলতে পারি বোর পরমাণু মডেলের প্রস্তাবনা। তো আমরা প্রস্তাবনা সমূহ দেখবো আর কি। এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ, এইটা এত বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট হেডলাইন আর কি। হ্যাঁ, এই হেডলাইনগুলো আবার ইসেতে আসতে পারে, হ্যাঁ, মেডিকেলে আসতে পারে, বুঝছো। মেডিকেলে অনেক সময় প্যাচ লাগিয়ে যায়, কোনটা রাদারফোর্ড কোনটা বোর। হ্যাঁ, অনেক সময় কোনটি সত্য নয় কোনটি মিথ্যা, এরকম দেয়, অনেক কনফিউশন করে দিতে পারে। দেখছো 3টা না, হ্যাঁ, হইতে পারে যে তোমার অপশনে 4টা দিয়ে রাখছে, এই 3টা দিছে, আরেকটা দিছে, হয়তো প্রশ্ন করলো যে কোনটি হচ্ছে বোর পরমাণু মডেল বা বোর মডেলে রাদারফোর্ডের ত্রুটিগুলো সলভ হয়েছে, এরকম প্রশ্ন আসতে পারে। এটা বিভিন্ন রকম আসতে পারে আর কি। তো এগুলা মেডিকেলের জন্য বা একটু ফ্যাসাইলি কিন্তু এগুলো আসতে পারে, এটার জন্য দেখলাম আর কি। হ্যাঁ, তো আমরা মূল জায়গাতে চলে আসে। তো মূল জায়গাতে উনি প্রথম যে প্রস্তাবনা, তো আমরা দেখবো কি প্রস্তাবনা, দেখবো এখন কি প্রথম প্রস্তাবনা কি? প্রথম প্রস্তাবনা হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বৃদ্ধি। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্লিজ এগুলা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রস্তাবনা হচ্ছে স্থির কক্ষপথ। তিনি কিন্তু স্থির কক্ষপথ আবিষ্কার করে ফেলছেন। হ্যাঁ, স্থির কক্ষপথ তিনি আবিষ্কারের মতো তিনি দেখাই ফেলতে পারছিলেন আর কি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে রাদারফোর্ড যখন দেখছিল, রাদারফোর্ড কি বলছিলেন, এটা আমাদের একটু দেখতে হবে আর কি। রাদারফোর্ড বলছিলেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। খুবই অবভিয়াস, খুবই সুন্দর একটা কথা, খুবই সত্যি একটা কথা। বাট তিনি কিভাবে ঘুরতেছে এটা বলতে পারার নাই।
এবং তিনি যেভাবে বলছিলেন যে ঘুরতে থাকবে, ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে বা আরও যেসব তথ্য ছিল এসব তথ্য অনুসারে এভাবে যদি কেউ ঘুরতে থাকে ক্রমাগত শক্তি বিকিরণ শোষণ করবে। আর শক্তি শোষণ বিকিরণ করলে এই যে একটা কক্ষপথ থাকবে না। যেমন শক্তি যদি একটা ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরতেছে, হ্যাঁ, ধরো আরেকটা কক্ষপথ আছে, যখন দুইটা কক্ষপথে একটা ইলেকট্রন যদি, এটা বোর্ড দিচ্ছিলেন আর কি পরবর্তীতে, এরপর আমরা বলতেছি আর কি, ধরো একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যদি উচ্চ শক্তি স্তরে যেতে হয় তাহলে সে শক্তি শোষণ করে যেতে হয়, আর উপর থেকে যখন নিচে আসতে হয় বা উচ্চ থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরণ করে আসতে হয়। হ্যাঁ, কিন্তু রাদারফোর্ড কী করছিলেন, এই বিষয়গুলো তিনি কনসেপ্টটা ক্লিয়ার করেন নাই যে এই বিষয়টা কী। আর যেভাবে উনি তুলনা করছেন সৌরজগতের সাথে বা হচ্ছে সব কিছু মিলিয়ে, এটা বেসিক্যালি অস্তিত্ব টিকে থাকতেছে না। বাট বোর বিজ্ঞানী বোর এসে এটা তিনি করে ফেলছিলেন তার পরমাণু মডেলে। তিনি দিয়ে দিয়েছিলেন যে স্থির কক্ষপথ কীভাবে ঘুরবে। ধরো এদিকে হচ্ছে কি একটা নিউক্লিয়াস আছে, হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াস, একটু বড় করে দিই, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এর চারপাশে ধরো ইলেকট্রন ঘুরতেছে, হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রন ঘুরতেছে। এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, তখন তিনি বলছিলেন যে ধরো আরেকটা কক্ষপথ আছে, এরকম কক্ষপথ আছে, এগুলো হচ্ছে স্থির কক্ষপথ, মানে এই কক্ষপথেই ঘুরবে। হ্যাঁ, এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যাইতে হলে শক্তি আদান প্রদান হবে, নাহলে হচ্ছে এই কক্ষপথে ঘুরবে। এবং কিভাবে ঘুরবে সেটা হচ্ছে, এদিকে কি আছে, এটা কি নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ চার্জিত, মানে এখানে যেহেতু নিউট্রন আর কি আছে, ইসে আছে, একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে কি প্রোটন আছে, আর এটা হচ্ছে কি ইলেকট্রন, সেটা হচ্ছে নেগেটিভ। তো এই যে পজিটিভ নেগেটিভ আকর্ষণ বলের কারণে, লব্ধি বলের কারণে সে ঘুরে। এখানে আরও কিছু বলা যায় যে কীভাবে ঘুরতেছে। আমরা হচ্ছে বিশেষ করে হচ্ছে নিউটনের বলবিদ্যার কনসেপ্ট ব্যবহার করা যায় যে ঘোরার সময় কীভাবে ঘুরে, হ্যাঁ, ওই বিষয়গুলো দেখানো যায়। এরপর আমরা এখানে আর দেখানো নাম না, তোমরা মাথায় একটু ভেবে নিও, যদি কেউ অধ্যায়টা পড়ো আর কি, তো এটা একটু ভেবে নিও আর কি। তো বিষয়টা এইভাবে বলছেন, তিনি হচ্ছে কি করছিলেন, প্রথমে স্থির কক্ষপথ দেখাইছিলেন। তো স্থির কক্ষপথের স্থির কক্ষপথের অপর নাম কি, সেটাকে আমরা বলতে পারি আরও কয়েকটা নাম, এগুলো আসতে পারে, হ্যাঁ, এগুলো লাগবে, শক্তিস্তর বা অরবিট, হ্যাঁ, অরবিট বা শক্তিস্তর, এগুলো তিনি বলছিলেন, তিনি দিয়ে দিয়েছিলেন। এবং তিনি এটা বলেছিলেন যে এই স্থির কক্ষপথে, ধরো এই ইলেকট্রন এই কক্ষপথে ঘুরবে, এই কক্ষপথের সকল ইলেকট্রনের শক্তি সেম হবে, আবার এই কক্ষপথের ইলেকট্রনের শক্তি আলাদা হবে, এটার একটা, হ্যাঁ, আরেক রকম শক্তি। এবং এই ইলেকট্রন কখনো এটাতে যাবে না শক্তি বিকিরণ বা শোষণ করা ছাড়া, মানে যতক্ষণ শক্তি সে থাকতেছে, স্থির শক্তি চেঞ্জ হচ্ছে না, ততক্ষণ সে এই কক্ষপথে থাকবে। এবং এটাকে একটা স্থির করে দিয়েছেন যে এরকম, কিন্তু রাদারফোর্ড কি বলছিলেন, চারপাশে ঘুরে। এখন ধরো নিউট্রন আছে এরকম, ধরো সে এরকমও ঘুরতে পারে, এইভাবেও ঘুরতে পারে, হ্যাঁ, এইভাবেও ঘুরতে পারে, কিন্তু বলা যাইতেছে না, উনি কিছু বলেন নাই। বাট উনি বলে দিয়েছেন যে এটা হচ্ছে স্থির কক্ষপথ। তো এটার জন্য উনি নাম্বারিংও করে দিয়েছেন, এটা হচ্ছে ধরো 1, এটা হচ্ছে এন দ্বারা নাম্বারিং করছে, এটাকে বলা হচ্ছে এন দ্বারা নাম্বারিং, এটা হচ্ছে 1, হ্যাঁ, ধরো এটা হচ্ছে 2, n = 2, এরকম। এরপরে n = 3, বাট এখানে তুমি কোন নাম্বারিং বা কিছু করা যায়, কিছু করা যাচ্ছে না। তো এটা হচ্ছে তিনি প্রথম ত্রুটিটা উনি কী করছেন, সলভ করে ফেলছেন। তো এটা নিশ্চয়ই বোঝা গেছে, এখানে আর কিছু না বোঝার আশা করি কিছু নাই। আচ্ছা, এগুলো মুছে দিই, হ্যাঁ, এগুলো মুছে দিই। এরপরে তিনি কি করছিলেন, এরপরে তিনি আরেকটা দিয়েছিলেন, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কৌণিক ভরবেগ। তিনি কৌণিক ভরবেগের কনসেপ্ট দিয়েছিলেন। কৌণিক ভরবেগ কি হবে, তো কৌণিক ভরবেগ যারা হচ্ছে নিউটনের বলবিদ্যা পড়ছো তারা আশা করে কৌণিক ভরবেগটা বুঝবা একটু বেশি, এরপরও যারা পড়ে নাই তারাও খুব ভালোভাবে বুঝবা, সমস্যা হবে না। কৌণিক ভরবেগ, ধরো ভর ইন্টু ব্যাগ, ভরবেগ মানে কি, ভর ইন্টু ব্যাগ, হ্যাঁ, ভর কি এম, ব্যাগ কি ভি, এটা বুঝতেছো, ভর কি, এতদিন তো এগুলো নিশ্চয়ই বুঝো, এম হচ্ছে ভর, আর এটা হচ্ছে ভি হচ্ছে ব্যাগ, আর যেহেতু কৌণিক হলে হচ্ছে ভি আর, ওটা হচ্ছে ওমেগা ভি = ওমেগা ক্রস আর।
এরকম একটা সূত্র আছে। যাই হোক, এখন আর এগুলো না দেখাই, এগুলো হচ্ছে অন্য অধ্যায়ের। এটাকে তিনি দিয়েছেন হচ্ছে কি NH/2π, বুঝছো? এটা হচ্ছে উনি দিয়েছিলেন আর কি, দেখা যায় নিশ্চয়ই। আচ্ছা, তো এটা এখানে আমাদের পরিচয়গুলো জানতে হবে আর কি, পরিচয় কী কী। হ্যাঁ, এম কি জিনিস? এম কি? এম হচ্ছে কি? ভর। কিসের ভর? ইলেকট্রনের ভর। হ্যাঁ, সব কিন্তু ইলেকট্রন। ভি মানে কি? ইলেকট্রনের ব্যাগ, বুঝছো? ভি হচ্ছে ইলেকট্রনের ব্যাগ। এরিয়া আর কি কি আছে? এরপর হচ্ছে কি আর কি আছে? এম ভি আর। আরটা কি জানিস? সেদিকে না, এদিকে লিখি। আর হচ্ছে ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। এটাতে কিন্তু ম্যাথ আসতে পারে, বুঝছো? ছোট ছোট ম্যাথ আসতে পারে যে, হ্যাঁ, এটা হচ্ছে এরকম। এরপরে হচ্ছে আর কি, এদিকে হচ্ছে একটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কি কি হয়েছে দেখো, এম হয়েছে, ভি হয়েছে, আর হয়েছে এন মানে কি 1 2 স্থির কক্ষপথ, এটা আমরা বুঝি পাইয়ে কনস্ট্যান্ট। আর এইচটা একটা নতুন আসছে। হ্যাঁ, এইচ হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। এটার মান হচ্ছে 6.626, এটা একটু মুখস্থ রাখতে হবে আর কি, জুল সেকেন্ড, এককটাও মুখস্থ রাখতে হবে। এই ইনি হচ্ছে একটা সূত্রের মতো তিনি এসে করে ফেলছিলেন, এবং ছোটো ছোটো ম্যাথ আসতে পারে এখান থেকে। হ্যাঁ, তো কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়ালস টু কি NH/2π, আর সেখান থেকে হচ্ছে এম ভি আর। আর তো এখান থেকে তোমাদের ম্যাথ আসতে পারে। উনি এই বিষয়টা, এই যে বিষয়টা দিচ্ছেন, আমরা দেখবো সীমাবদ্ধতা দেখবো, উনি যে মানে অনেকটা আন্দাজি করে দিচ্ছে আর কি। মানে যখন পরবর্তীতে সীমাবদ্ধতা দেখবো যে উনি বলে দিচ্ছে আর কি, এটা কোন কিসের উপর ভিত্তি করে বলছেন এটা কেউ বলে না, বাট উনি এটা দিয়ে দিচ্ছেন, এবং এটা মানে এটা সত্যি, মানে দিয়ে দিচ্ছেন, কোনো তথ্য ছাড়া দিয়ে দিচ্ছেন, বাট এটা সত্যি। তো সত্যি হওয়ার কারণে সত্যি এই জন্য গ্রহণযোগ্য, বাট কোনো কী তথ্য দিয়ে দিচ্ছেন এটা তার সীমাবদ্ধতা। তো আমরা কি করব, এটা থেকে হচ্ছে এটা থেকে আমরা বিভিন্ন ম্যাথ করার চেষ্টা করব। যেমন হচ্ছে কি, এদিকে কী আছে, ধরো এদিকে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট দেওয়া থাকবে। আমরা এক কাজ করবো, আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ, আমরা বোর পরমাণু রিলেটেড আরও অনেকগুলো ম্যাথ আছে, ওই সবগুলো ম্যাথের আমরা একটা ভিডিও করবো, বুঝছো? তো ওই ভিডিওটা দেখবে আর কি। আমরা এখানে জাস্ট থিওরিগুলো দেখতেছি। হ্যাঁ, আশা করি এগুলো ম্যাথগুলো সোজা, যথেষ্ট সোজা। আমরা আরও কঠিন ম্যাথগুলোও দেখবো। তো এখানে হচ্ছে কি, ধরো এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। হ্যাঁ, এন এর মানটা বাইর করতে বলছে, এইচ এর মান তো কনস্ট্যান্ট, এটি সবগুলো কনস্ট্যান্ট বাইর করতে বলছে। এই মানে আহামরি কিছু নেই এখানে। এরপর আমরা দেখবো, সলভ করবো আর কি। তো আশা করি এতটুকু এটা নিশ্চয়ই বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এরপর আমরা আরেকটা দেখব, এরপরের যেটা সেটা আমরা দেখব। এরপরের যেটা সেটা হচ্ছে তিনি দিয়েছিলেন শক্তি শোষণ বিকিরণ এবং বর্ণালী। তিনি এটা খুব মারাত্মক একটা জিনিস দিয়েছেন, শক্তি শোষণ বিকিরণ, এগুলো হলে বর্ণালী হবে আর কি। হ্যাঁ, এটা খুব মারাত্মক একটা জিনিস দিয়েছিলেন। সেটা হচ্ছে মূল কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে দিকে মূল কনসেপ্ট হচ্ছে, ধরো এই একটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কক্ষপথ, একটা কক্ষপথ। হ্যাঁ, সেটা এটা এন না দিই, এন দিয়ে আমরা অন্য কিছু প্রকাশ করবো, তো এটা এন না দিই। আচ্ছা, এটা হচ্ছে ধরো এটা নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এর ভিতরে নিউক্লিয়াস। তো এভাবে দেওয়াটা কীরকম দেখা যায় না, একটা কীরকম দেখা যায়। হ্যাঁ, থাকুক এমনি না দিই। আচ্ছা, তো ধরো আমরা ধরলাম এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে n=1, এটা কি n=2, মানে হচ্ছে স্থির কক্ষপথ, বোর পরমাণু মডেল অনুসারে স্থির কক্ষপথ। তো উনি কি বলছিলেন, ধরো একটা কক্ষপথের ইলেকট্রন আছে, ধরো এই যে ইলেকট্রনটা আছে এখানে, ধরো ইলেকট্রনটা আছে এখানে। এখন সে এই n1-এ আছে, সে n2-তে আসতে পারবে, বা n2-তে একটা ইলেকট্রন আছে,
সে N1-এ যাইতে পারবে, আসতে পারবে। কিন্তু শর্ত আছে, কীভাবে যাবে? সে চাইলে যাইতে পারবে না। সে যদি এই ইলেকট্রনটা একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যেতে পারবে শক্তি বিকিরণ বা শোষণ করার কারণে। ধরো সে যদি ধরো সে নিম্ন শক্তি স্তরে, নিম্ন কক্ষপথে আছে, ধরো n=1, এটা কি n2 এর তুলনায় নিম্ন শক্তি স্তর। সে n2-তে মানে উচ্চ শক্তি স্তরে যেতে পারবে কখন? সে শক্তি যদি শোষণ করতে পারে। সে শক্তি শোষণ করে সে উপরে যাবে, আর উপর থেকে নিচে আসবে সে শক্তি বিকিরণ করে। তিনি একটা মারাত্মক একটা জিনিস দিয়েছেন, মানে এটা দিয়ে আমাদের হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর অনেক জিনিস হয়েছে, এবং আমরা অনেকগুলা গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। আর কিছু সিরিজ আছে, লাইম্যান, বামার, পার্সেন, এই সিরিজগুলো আছে। আমরা এখান থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে, এটা একাডেমিক অ্যাডমিশন থেকে মানে হোয়াট এভার 10 স্টার টাইপের একটা জিনিস। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি আমাদের পরীক্ষা কী শেষ হবে এটাই বলতেছি আর কি। হ্যাঁ, এটা তো অবশ্যই আরও অনেক গুরুত্ব আছে, বুঝছো? এখানে যে এরকম না যে গুরুত্ব নাই, গুরুত্ব তো আছে, বাট আমরা তো পরীক্ষাটা চিন্তা করছি আর কি। হ্যাঁ, তো এদিকে কি, তো তিনি দিছিলেন কি, ধরো ইলেকট্রন থেকে এই একটা কক্ষপথের একটা ইলেকট্রন সে এই কক্ষপথে যেতে যাচ্ছে, এই কক্ষপথে আসতে যাচ্ছে। সে কি করবে? যা সে শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করে সে নিম্ন শক্তি স্তরে চলে যেতে পারবে, আর শক্তি শোষণ করে সে উচ্চ শক্তি স্তরে চলে যেতে পারবে। এখন ধরো শক্তিটা যে বিকিরণ হচ্ছে, এখন আমরা কি জানি, আবার ফিজিক্সের একটা জিনিসও চলে আসছে যে শক্তি অবিনশ্বর, শক্তি শেষ হয়ে যায় না, শক্তি জাস্ট রূপান্তর হয়। এখন শক্তি যে রূপান্তর হয়েছে, এখান থেকে যে শক্তি শোষণ হচ্ছে, বিকিরণ হচ্ছে, তো আমাদের শক্তি শোষণ বিকিরণ হচ্ছে, তো শক্তিটা কই গেল? যে শক্তিটা শোষণ হয়েছে, ধরো শোষণ হয়েছে, কোত্থেকে শোষণ হলো? বা ধরো শোষণটা বাদ দিলাম, ধরো বিকিরণটাই হলো। ধরো আমি ছাড়ি দিলাম একটা জিনিস, শক্তি আমার কাছে আছে, আমি শক্তিটা ছাড়ি দিছি, হ্যাঁ ছেড়ে দিছি। এই যে শক্তিটা ছেড়ে দিছে, সে বেসিক্যালি তার শক্তিটা কই গেল? এটাই হচ্ছে মূল সুন্দর একটা জিনিস। তার এই শক্তিটা, যে শক্তিটা ছেড়ে দিছে, এটা হচ্ছে বর্ণালী হিসাবে আসে, বর্ণালী হিসাবে দেখা যায়, বিভিন্ন বর্ণালী দেখা যায়। এই বর্ণালীর কনসেপ্ট থেকে আমরা অনেকগুলো ম্যাথ করবো বা অনেকগুলো প্রবলেম আমরা সলভ করবো। ঠিক আমরা কি দেখতেছি যে যদি ইলেকট্রন যখন উপর থেকে মানে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায়, তখন কি করে? শক্তি শোষণ এবং বিকিরণ করে, এবং সেই শোষণ এবং বিকিরণকৃত শক্তি বর্ণালী সৃষ্টি করে। তো বুঝছো, পরমাণুর কি করে? বর্ণালী সৃষ্টি করে। যখন এখান থেকে এখানে যাচ্ছে কি হচ্ছে? শক্তি শোষণ হচ্ছে। যখন এখান থেকে এখানে আসছে শক্তি বিকিরণ হচ্ছে। এই যে বিকিরণ হচ্ছে, যে এক্সট্রা শক্তি, সেটা হচ্ছে বর্ণালী হিসাবে দেখা যায়। আমরা বিভিন্ন বর্ণ আকারে আমরা দেখতে পারি আর কি। এই বর্ণালীটি আমরা দেখব যে কোন সিরিজে কোথা থেকে কোথায় গেলে, কোনটি লাইম্যান, বামার, পার্সেন, এই বিষয়গুলোতে কোনটাতে কি হয় আমরা দেখব। হ্যাঁ, কোনটা ফান্ডে গেলে কি হবে, তো আমরা এগুলো দেখব। হ্যাঁ, তো আশা করি এতটুকু বোঝা গেছে যে শক্তি শোষণ এবং বিকিরণ, এই তত্ত্বটা নিশ্চয়ই বোঝা গেছে। এবং এটা কিন্তু কি করছে, রাদারফোর্ড বলতে পারেন নাই। তো রাদারফোর্ডের এই না বলাটা, রাদারফোর্ড তো বলছিলেন যে কক্ষপথে কি করবে? ঘুরবে। বাট বোর কি বলছিলেন? স্থির কক্ষপথ দিয়েছেন, কয়েকটা কক্ষপথ হতে পারে, এরকম এরকম এরকম, মানে ছোট বড় করে কক্ষপথগুলো হবে, এবং পরবর্তীতে এবং মানে আলটিমেটলি কি হবে, তখন যখন এই একটা থেকে আরেকটাতে যাচ্ছে, একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাবে, তখন কি করবে? সে শক্তি শোষণ অথবা সে শক্তি বিকিরণ করবে। সেটা ডিপেন্ড অন সে কোথা থেকে কোথায় যাচ্ছে, এবং সে শক্তি বিকিরণকৃত শক্তি বা এই যে শক্তির এক্সট্রা যে শক্তি, এই শক্তিটা কি করবে? আমাদের কোথায় দেখা যাবে? বর্ণালী হিসাবে দেখা যাবে। সেটা আমরা বর্ণালী হিসাবে দেখব, এবং মূল কথা হচ্ছে আমরা ম্যাথ করবো বর্ণালী বিষয়টা হচ্ছে আমরা বর্ণালী ম্যাথ করব। তো আচ্ছা, এতটুকু দেখা গেছে। আর এদিকে নাই, আমরা সূত্রটা দেখিনি। হ্যাঁ, সূত্রটা আমরা দেখিনি। তাহলে এই যে শক্তির যে পার্থক্য, এটা হবে কি? এইচ মিউ। হ্যাঁ, এইচ মিউ, এটাকে বলা হয় মিউটা বলা যায় এসি বাই ল্যামডা, দেখা যায় এসি। এটা হচ্ছে একটা আলটিমেট ফর্মুলা। এখানে কি, এটা কি, এটা মানে কি? ডেল ই মানে কি? E2 মাইনাস E1, মানে শক্তির পার্থক্য।
আর এদিকে হচ্ছে কি এইচ মানে কি আমরা প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে কি আলোর বেগ, মান কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এর ম্যাথগুলো দেখবো, তো আমরা দেখব প্রত্যেকটা জিনিস দেখবো, তরঙ্গ দৈর্ঘ্য কী জিনিস, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ ইয়াগুলো কী জিনিস সবগুলো আমরা দেখবো, দেখার চেষ্টা করবো, বুঝছো। তো এ হচ্ছে বিষয় আর কি। এরপর আর এদিকে কিছু দেখানোর মতো নাই। এরপর আমরা সরাসরি চলে যাব কিসে, আমরা দেখব যেহেতু আমরা তিনটা প্রস্তাবনা আমরা দেখে ফেলছি, আমরা হচ্ছে প্রস্তাবনা মেইন প্রস্তাবনাগুলো দেখে ফেলছি, আমরা দেখব হচ্ছে কি সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা আগে না দেখে আগে আমরা ইয়া দেখতে পারতাম আর কি, সব সাফল্য দেখতে পারতাম, কিন্তু বইতে সীমাবদ্ধতা আগে দেওয়া, দেখি আগে যেহেতু সীমাবদ্ধতা দেওয়া আমরা দেখি, এটাই দেখি আর কি আর করার। হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক আছে, মুন্সিপালি আচ্ছা আচ্ছা আমরা এখন কি দেখার চেষ্টা করব, আমরা দেখার চেষ্টা করব হচ্ছে কি সীমাবদ্ধতা, আমরা দেখার চেষ্টা করব কি সীমাবদ্ধতা। তো সীমাবদ্ধতার যে বিষয়, সেখানে আমরা হচ্ছে প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে আমরা তখন দেখছি যে কি পারমাণবিক বর্ণালী তিনি ব্যাখ্যা করছিলেন যে উপর থেকে নিচে গেলে, এই যে উপর থেকে নিচে জানার কাহিনী, এই যে কাহিনীগুলা, হ্যাঁ এই যে একটা থেকে আরেকটা যাইতেছে কাহিনীগুলা একটি মাত্র ইলেকট্রনের ক্ষেত্রে সম্ভব, মানে এক পারমাণবিক কিছুর ক্ষেত্রে সম্ভব, একাধিক যদি হয়ে যায় তাহলে আর সম্ভব না। এটা হচ্ছে প্রথম হচ্ছে তার কি সীমাবদ্ধতা, যে একাধিক যদি ইলেকট্রন থাকে একটা পরমাণুতে, একাধিক ইলেকট্রন থাকলে সেটা কিভাবে হবে সেটা তিনি ব্যাখ্যা করতে পারেন, যেগুলো এক পরমাণু, যেমন হচ্ছে হাইড্রোজেন, বা হচ্ছে ধরো হিলিয়াম প্লাস, বা হচ্ছে ধরো কি লিথিয়াম 2+, যেগুলো অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন আছে। এখন এরকম পরমাণু কয়টা আছে, একটি ইলেকট্রন আছে এমন পরমাণু তো খুবই কম, বেশিরভাগ তো ইলেকট্রন একাধিক, তখন আর তার এক্সপ্লেনেশন, তার যে এতক্ষণ যে এক্সপ্লেনেশন আমরা দিছি এক্সপ্লেনেশন খাটে না। তো এটাই তার প্রথম কি সীমাবদ্ধতা, মানে কি একাধিক ইলেকট্রনের বর্ণনা ব্যাখ্যা করা যায় না, একাধিক ইলেকট্রনের কি বলা যায় বা কি লিখতে পারি, ইলেকট্রনের বর্ণালী তিনি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না। আচ্ছা আচ্ছা একাধিক পারমাণবিক যখন আসছে তখন আর তিনি এসে করতে পারেন, আমরা আরও শর্টে লিখবো পরবার থেকে। হ্যাঁ তো এটা নিশ্চয়ই বুঝে গেছে যে যেহেতু আমরা এতক্ষণ যে এক্সপ্লেনেশন করছি সে সেম এক্সপ্লেনেশন, বাট বিষয়টা হচ্ছে আমরা দেখছি যে একটা পরমাণু আমরা দেখানোর সময় দেখছি যে একটা ইলেকট্রন তখন এই বিষয়টা রান করে, বাট যখন একাধিক ইলেকট্রন আসতেছে তখন এই বিষয়টা আর হচ্ছে কাজে লাগতেছে না, বা কীভাবে করবে তিনি এটা বলতে পারেন নাই। এই জন্য প্রথম। 2 নম্বর যে বিষয়, রাদারফোর্ড ইনি দিয়ে দিয়েছেন এটা দ্বিমাত্রিক। আমরা রাদারফোর্ড কিন্তু দেখছিলাম, রাদারফোর্ড হচ্ছে ত্রিমাত্রিক কাঠামো, রাদারফোর্ড কিন্তু ত্রিমাত্রিক কাঠামো দিচ্ছেন, কাঠামোটা খেয়াল করছিলাম, দেখছো না এই যে এখান থেকে এখানে আসছে, এটা কিন্তু দ্বিমাত্রিক। দেখো এই যে বোর্ড যেরকম, বোর্ডের তুমি দেখতেছো দ্বিমাত্রিক, বাট ত্রিমাত্রিক বিষয়টা কিন্তু আলাদা। হ্যাঁ ধরো এদিকে আছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য, হ্যাঁ ধরো যে এই যে ধরো ওয়াল, ওয়াল তো এখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ এই যে ধরো এটা ত্রিমাত্রিক, এই তখন হচ্ছে ত্রিমাত্রিক, ধরো এটা হচ্ছে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, আর এই যে উচ্চতা, বুঝছো এই যে উচ্চতা, তিনটা মাত্রা আছে, বাট উনি কিন্তু দ্বিমাত্রিক কাঠামোতে দেখেছেন, তো ত্রিমাত্রিক কাঠামোতে দেখা নেই, বাট আমাদের রিয়েল লাইফ ত্রিমাত্রিক না। হ্যাঁ আমরা কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিছু আছে না, আর রিয়েল
কোনো জিনিস হচ্ছে তিনটা জিনিস আছে, যখন সেটা দেখছো না বহুপদীতে অনেক সময় সলভ করতে দেখো না যে যখন হচ্ছে 7টা মূল আসতেছে x⁴, তখন রেজাল্ট কি আসবে 7টা আসবে, তো 3টা হচ্ছে বাস্তব মূল আর বাকিগুলো কি মূল অবাস্তব মূল, তো 3টা হবে রিয়েল নাম্বার। তো এই 3টা মূল মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা এভাবে ডিফাইন করতে পারি। তো 3টা জিনিস থাকবে, বাট এখানে 3টা জিনিস নাই, সেটা হচ্ছে দ্বিমাত্রিক কাঠামো দেখার জন্য, সেটা হচ্ছে দ্বিমাত্রিক কাঠামোতে একটা জিনিস দেখানো, আর ত্রিমাত্রিক কাঠামো হচ্ছে রিয়েল, মানে রিয়েলের জন্য ত্রিমাত্রিক কাঠামো লাগবে। একমাত্রিক কী হয়, দ্বিমাত্রিক কী হয়, এটা অ্যাকচুয়াল কানেকশন মানে অ্যাকচুয়াল ভ্যালুস ক্রিয়েট করতে পারে না যতটা ভ্যালু ক্রিয়েট করে ত্রিমাত্রিক কাঠামো। তো ওনার 2 নম্বর ভুল, এটা আবার রাদারফোর্ড ঠিক মতো দিয়েছিলেন। 3 নম্বর যে বিষয় আমরা দেখছি যে অ্যাম্পিয়ার ইকুয়ালস টু NH/2 পাই। হ্যাঁ, এটা তিনি কোত্থেকে যে আনছেন এটা আল্লাহ, মানে এটা কেমনে আসলো এটা কেউ জানে না, মানে ওনার মনে হয়েছে উনি দিয়ে দিচ্ছেন, বাট এটা কার্যকর, এটা রিয়েল, এটা যে সত্যি এটা আমরা পরবর্তীতে দেখছি, আমরা না মানে হচ্ছে বিজ্ঞানীরা দেখছেন আর কি, দেন হচ্ছে এটা অ্যাপ্রুভ করছেন, বাট উনি হঠাৎ করে এই সূত্রটা কোত্থেকে আনলো যে অ্যাম্পিয়ার ইকুয়ালস টু NH/2 কোনো মানে এরকম কোনো উল্লেখযোগ্য পরীক্ষা ছাড়া এসে ছাড়া কোত্থেকে আনুন তিনি এটা ব্যাখ্যা দিতে পারেন নাই ভালো, এই জন্য এটা কী হয়েছে, এটা তার একটা দুর্বলতা। তো দুর্বলতাগুলো কী কী, মানে সেই দুর্বলতা বলতে সীমাবদ্ধতার কি যে একাধিক ইলেকট্রন পারমাণবিক বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারেন নাই। হ্যাঁ, তিনি হচ্ছে দ্বিমাত্রিক কাঠামো, তিনি দ্বিমাত্রিক কাঠামো হইতে হবে ত্রিমাত্রিক কাঠামো, তিনি হচ্ছে অ্যাম্পিয়ার ইকুয়ালস টু NH/2 এটার হচ্ছে কি তিনি মূল ব্যাখ্যাটা দিতে পারেন নাই। আরেকটা বিষয় হচ্ছে কি তিনি হচ্ছে আপেক্ষিক তথ্য মেনে চলে না, আপেক্ষিক তথ্য মেনে চলে না। আপেক্ষিক তথ্য কি, হ্যাঁ এই যে আপেক্ষিক তথ্যটা কি এটা আবার তো মানে জানতে হবে ফিজিক্সের সেকেন্ড পেপারের অষ্টম অধ্যায় আছে, যেটা হচ্ছে অষ্টম অধ্যায় মেবি অষ্টমে, তো যেটা হচ্ছে হ্যাঁ অষ্টম অধ্যায়, যেটা হচ্ছে কি আমাদের কি ডিফাইন করতেছে সেটা আমাদের দেখাই হচ্ছে কি আপেক্ষিকতার থিওরি, এই বিভিন্ন থিওরি দেখা আপেক্ষিকতার কীভাবে দৈর্ঘ্য প্রস্থ এগুলো আমাদের আছে, দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য কীভাবে বাড়ে কমে, হ্যাঁ টাইমের সংযোজন, দৈর্ঘ্য বৃদ্ধি, হ্যাঁ এই বিষয়গুলো আছে, দৈর্ঘ্য বৃদ্ধি না সরি, মানে এই যে আপেক্ষিকতার যে থিওরি যে দৈর্ঘ্য কমে যায়, আমার অ্যাকচুয়ালি এখন হঠাৎ মনে আসতেছে না আর কি। হ্যাঁ, তো সময় হচ্ছে সংযোজন, সময় চেঞ্জ হয়, দৈর্ঘ্য প্রস্থের চেঞ্জ হয়, হ্যাঁ এগুলো সব কিছু চেঞ্জ হয়। তো এগুলো হচ্ছে আপেক্ষিকতার থিওরি, আইনস্টাইন আপেক্ষিকতার থিওরি দিয়েছিলেন এবং সেই থিওরিটা হচ্ছে তিনি মেনে চলেন না। আচ্ছা, এরপর হচ্ছে কি বর্ণালীর তীব্রতা, অনিশ্চয়তার নীতি, হাইজেনবার্গ একটা নীতি দিয়েছিলেন, হাইজেনবার্গ অনিশ্চয়তার নীতি, আমরা দেখবো আরেকটু পরেই এই অধ্যায়ে আছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। হ্যাঁ, এটা কী জিনিস সেটা আমরা এখানে ব্যাখ্যা করলাম না। নীতি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, তিনি হচ্ছে সেটা মেনে চলে না, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, হ্যাঁ মেনে চলে না। এরপর হচ্ছে কি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি মেনে চলে না, আরেকটা হচ্ছে জিমেন প্রভাব এবং হচ্ছে কি স্টর্ক প্রভাব এখানে কার্যকর না, জিমেন দেখতে জিমেন ও স্টর্ক প্রভাব, স্টর্ক এভাবে তো স্টর্ক এভাবে তো ইয়েস স্টার্ক হ্যাঁ স্ট্রোক। তো এটা কি জিনিস, এটা হচ্ছে কি ধরো এই যে জিম্যান, এটা মনে রাখবো জিম্যান ম্যান আছে তার মানে ম্যাগনেটিক, আর এটা হচ্ছে কি তড়িৎ, ম্যাগনেট আর তড়িৎ এবং ম্যাগনেট জিনিসটা একে অপরের সাথে এত বেশি রিলেটেড। তো সবসময় মনে রাখবা যে যেহেতু কোনো জায়গায় যদি চুম্বক থাকে হ্যাঁ কোনো জায়গায় দিয়ে বিদ্যুৎ থাকবে, আর কোনো জায়গায় বিদ্যুৎ আছে তার মানে কোনো জায়গায় হচ্ছে কি থাকবে চুম্বক থাকবে, এটা হচ্ছে একেবারে প্রাইমারি একটা বিষয়। তো এটা হচ্ছে কি আমরা মনে রাখবো তড়িৎ। হ্যাঁ, এটা আসলে খুব একটা ব্যাখ্যা দেয়নি, বাট এই দুইটা জিনিস সে তার ইয়েতে মেনে চলে না। এটা হচ্ছে আমাদের কি কি বলা যায়, এই 6টাই বেসিক্যালি আমাদের সীমাবদ্ধতা। যে সীমাবদ্ধতা আমরা আবার একটা রিকপ করি, যেটা হচ্ছে একাধিক ইলেকট্রন যখন পারমাণবিক ব্যাখ্যা তিনি ব্যাখ্যা করতে পারেন নাই, একাধিক ইলেকট্রন যখন হবে তিনি সেটা ব্যাখ্যা করতে পারেন নাই। দ্বিমাত্রিক যখন হচ্ছে যদি হচ্ছে দ্বিমাত্রিক হয় মানে এটা হচ্ছে হওয়ার কথা ত্রিমাত্রিক, একটা কাঠামো হওয়ার কথা ছিল ত্রিমাত্রিক, তিনি হচ্ছে কি দ্বিমাত্রিক কাঠামো দিয়েছেন অ্যাম্পিয়ার ইকুয়ালস টু NH/2 এটা তিনি দিয়েছেন কৌণিক ভরবেগের সূত্র। তো এই সূত্রটা তিনি কোত্থেকে দিয়েছেন সেটাও তিনি বলেন নাই। এরপর হচ্ছে আপেক্ষিক তত্ত্ব, যেটা আপেক্ষিক তত্ত্ব মেনে চলে না। আপেক্ষিক তত্ত্ব আমরা দেখবো হচ্ছে ফিজিক্সের অষ্টম অধ্যায়ে আপেক্ষিকতার থিওরিতে, সেটা তিনি মেনে চলেন না। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি তিনি হচ্ছে কি
মেনে চলেন না, এবং যে ডিমান্ড এবং স্টপ প্রবর্তনে দেখা যায় না। তো এই হচ্ছে তার সীমাবদ্ধতাগুলো। তো আমরা দেখছি সীমাবদ্ধতা, অবশ্যই সীমাবদ্ধতা যেহেতু আছে, আর আমরা আগে দেখানো উচিত ছিল হচ্ছে কি গ্রহণযোগ্যতা বা সাফল্য, বইতে আর সিরিয়ালে একটু পরে আছে আর কি, তো এই জন্য পরে দেখে দিচ্ছি। তো আমরা দেখবো সাফল্যটা কী কী আসছে। উনি এত কষ্ট করে একটা জিনিস দিয়েছেন, অবশ্যই সাফল্য আছে, নাহলে তো আমরা করতাম না। হ্যাঁ, অবশ্যই সাফল্য আছে, ভালো ভালো সাফল্য আছে, অনেক ভালো ভালো জোর সাফল্য আছে। হ্যাঁ, আমরা সাফল্যগুলো দেখবো। হ্যাঁ, তোমরা কি দেখবো এখন সাফল্য। তো তার প্রথম সাফল্য যেটা, তার প্রথম সাফল্য হচ্ছে তিনি যে কক্ষপথের স্থায়িত্ব, মানে তিনি হচ্ছে কি করছেন, উনি কিন্তু কক্ষপথে স্থায়ী একটা কক্ষপথে ঘুরে, একটা ইলেকট্রন যে স্থায়ী কক্ষপথে ঘুরতে পারে, তিনি এই বিষয়টা তিনি এস্টাবলিশ করে দিয়েছেন, যে স্থির কক্ষপথে তিনি ধারণা দিয়ে দিয়েছেন, যেটা রাদারফোর্ড পারে নাই। রাদারফোর্ড হচ্ছে কি বলছেন, ঘুরে, চারিদিকে ঘুরে, কিন্তু কীভাবে ঘুরে, কি হতে পারে ঘুরলে, কিচ্ছু বলেন নাই। বাট বোর কি বলছিলেন, স্থির কক্ষপথ আছে, একটা নির্দিষ্ট একটা স্থির আছে কক্ষপথটা, এই স্থির কক্ষপথটার ভিতরে ইলেকট্রনটা এই কক্ষপথেই ঘুরে। হ্যাঁ, এই কক্ষপথেই ঘুরে। তো এটা হচ্ছে তিনি দিয়েছিলেন, এবং এটা খুবই এস্টাবলিশ হয়ে গেছে আর কি, এটা হচ্ছে মোটামুটি শিওর এস্টাবলিশ হয়ে গেছে, এবং এটা সবচেয়ে বড় সাফল্যের ভিতরে একটা, যে স্থির কক্ষপথের ধারণা দিয়েছেন, কক্ষপথের ধারণা দিয়েছেন, এটা হচ্ছে প্রথম সাফল্য। এরপরে তিনি আরেকটা সাফল্য যেটা, সেটা হচ্ছে আমরা দেখব, সেটা হচ্ছে কি বলা যায়, আরেকটা যে সাফল্য সেটা হচ্ছে আমাদের যে পারমাণবিক বর্ণালীর যে রেখা সৃষ্টি, এটা তিনি একটি পরমাণুর একটি ইলেকট্রন থাকা অবস্থায় করতে পারছেন। যে ধরো হাইড্রোজেন পরমাণুর, বা হচ্ছে হিলিয়াম প্লাস পরমাণুর, বা লিথিয়াম 2+ পরমাণুর, যেগুলোতে একটি ইলেকট্রন আছে, সেগুলোর ক্ষেত্রে তিনি কী করতে পারছেন, যেই সেগুলা পারমাণবিক বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারছেন। এখন কথা হচ্ছে, তো আমরা একটু দেখছি যে সীমাবদ্ধতায় তিনি, আর এটা সীমাবদ্ধতা, বাট সত্যি যে এটা সীমাবদ্ধতা, যে তিনি একাধিকের ক্ষেত্রে বলতে পারেন, বাট একটা ধুলে ধরো যে একটা যখন একটি ইলেকট্রন আছে যখন, তখন যে বর্ণালীদের সৃষ্টি হচ্ছে, এটা তিনি ব্যাখ্যা করে দিতে পারছেন, এবং খুব ভালোভাবে ব্যাখ্যা দিতে পারছেন, মানে ওই ভালোভাবে বলতে ওইটাই ব্যাখ্যা আর কি। তো এই যে ব্যাখ্যাটা দিয়েছেন, তো ধরো যে নাই মামার থেকে তো কানা মামা ভালো, রাইট? আমরা জানি না, ধরো ওই সময় কেউ জানে না যে পারমাণবিক বর্ণালী কীভাবে কী হচ্ছে, তখন উনি বলছেন আচ্ছা ঠিক আছে, একটা ইলেকট্রন যদি থাকে তখন এই বিষয়টা হবে, তার মানে এটা সাফল্য না? আমরা জানি না একটা কি দুইটা, মানে কিছুই জানি না পারমাণবিক বর্ণালী সম্পর্কে ওই সময়, তখন বলছেন যে আচ্ছা ঠিক আছে, আমি এতটুকু করতে পারছি যে একটা যদি থাকে ইলেকট্রন, এক পরমাণু ইলেকট্রন থাকে, তখন তিনি পারমাণবিক বর্ণালী দেখা যাবে, এবং সেটা হচ্ছে আমরা লাইম্যান বা আমার পার্সেন, এগুলো আমরা দেখব আস্তে আস্তে। তো এটা তিনি দিতে পারছেন, অবশ্যই এটা তার সফলতা। তার মানে কি, একটি ইলেকট্রন যদি হয়, একটি ইলেকট্রন থাকলে, হ্যাঁ, তার মানে হচ্ছে কি আমরা বলতে পারি যে হাইড্রোজেন পরমাণুর ব্যাখ্যা, বা একটি ইলেকট্রন থাকা অবস্থায়, আমরা ছোট করে লিখি বর্ণালী, জাস্ট বোঝার জন্য লিখছি আর কি, এখানে কেউ ব্যাখ্যা রেখা লেখে নেই। এরপরে যে বিষয় সেটা হচ্ছে, আরেকটা বড় সাফল্য হচ্ছে তিনি কি করছিলেন, তিনি দিতে পারছিলেন বোর ব্যাসার্ধ দিতে পারছিলেন। হ্যাঁ, বোর ব্যাসার্ধ দিতে পারছিলেন। এই ব্যাসার্ধটা আমরা বোরের তাত্ত্বিক প্রয়োগ যখন দেখব, বা তাত্ত্বিক প্রয়োগটা একটু পরে আছে, তো এই তাত্ত্বিক প্রয়োগে আমরা দেখব যে একটা বোরের একটা ব্যাসার্ধ লাগে, তো ওই ব্যাসার্ধটা তিনি হচ্ছে করে দিতে পারছেন, একটা নির্দিষ্ট বোর ব্যাসার্ধ, বা হচ্ছে কি এটাকে বলা হয় প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটাকে পরবর্তীতে বোর ব্যাসার্ধ তিনি করছেন। এটার হচ্ছে একটা মান তিনি দিয়ে দিতে পারছেন, এটা বড় একটা মান আছে, আমরা মনে রাখবো, কীভাবে মনে রাখবো, জাস্ট ছোট্ট করে, সেটা হচ্ছে বোর ব্যাসার্ধ। হ্যাঁ, বোর ব্যাসার্ধ কোনটা তোমরা যদি দেখাই, ধরো এটা হচ্ছে কি নিউক্লিয়াস, হ্যাঁ, এই প্রথম কক্ষপথ যেটা, এটা হচ্ছে n=1, এই যে কক্ষপথের যে এটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের বোর ব্যাসার্ধ, এটা
হচ্ছে বোর ব্যাসার্ধ। তো এটা হচ্ছে কত আমরা মনে রাখবো, এখানে অনেকভাবে দেওয়া আছে, জাস্ট এটা মনে রাখবা 0.53 অ্যাংস্ট্রম, এটা মনে রাখবা। এটা আসতে পারে এমসিকিউতে আসতে পারে কিন্তু এই বিষয়টা, এটা এখানে 5, 2, 9, 10 এটা মনে রাখা থেকে আমার মনে এটা মনে রাখা বেটার। এরপরে দেখা যায় অন্য প্যারামিটার থেকে অ্যাংস্ট্রম প্যারামিটারে রাখলে আমার মনে হয় বেটার, মনে রাখার জন্য সুবিধা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তিনি হচ্ছে বোর ব্যাসার্ধ দিয়েছিলেন এবং হচ্ছে কি তিনি হচ্ছে আরেকটা দিয়েছিলেন, ধরো যখন ওই বর্ণালীর বিষয়টা একই বিষয়, ঘুরে ফিরে একই বিষয়, যে উপর থেকে যখন নিচে যাচ্ছে আমরা তো দেখছি আর কি এই বিষয়টাই, যখন হচ্ছে তিনি এই ব্যাখ্যাটা দিতে পারছেন, এটা আর লিখলাম না আলাদা, এটা একই জিনিস। এরপর হচ্ছে আরেকটা জিনিস খুব ভালোভাবে দিয়েছেন, আরেকটা খুব সুন্দর একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এটা আমরা নতুন দেখতেছি, রিডবার্গ ধ্রুবক, এটার ইস্যু হচ্ছে আর বড় হাতের RH, এটা একটা ধ্রুবক। এটা হচ্ছে আমরা কিছুক্ষণ পরে দেখব যে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1/λ = RH ডিভাইড বাই 1/n1² এরকম একটা সূত্র আছে। তো এই সূত্রের জন্য আমরা হচ্ছে কি এই সূত্রে এই RH এর মানটা তিনি হচ্ছে ব্যবহার করছে। এই সূত্রটা হচ্ছে এই কীভাবে তরঙ্গ দৈর্ঘ্য, ওই যে বর্ণালীর এটা হচ্ছে বর্ণালীর, আমরা বর্ণালী দেখবো আর কি, যে কোন শক্তিস্তর থেকে কোন শক্তিস্তরে গেলে আমাদের কী বর্ণটা হবে। আমরা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতেছি, এতটুকু এটা বুঝবা কিনা আবার, হ্যাঁ বোঝার কথা, যেহেতু আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতেছি, তরঙ্গ দৈর্ঘ্যর একটা মান আছে, আমরা এটা এই অধ্যায়ে আছে, ওইগুলো পড়াইলে মনে হয় আরেকটু তোমাদের জন্য সুবিধা হতো যারা একেবারে বিগিনার। তো ওইখানে হচ্ছে মান আছে যে তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে কত আসলে, এতটুকু তো বোঝো যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, এই রেঞ্জে আসলে হচ্ছে আমাদের দৃশ্যমান বস্তু, এই রেঞ্জে হলে আমাদের এই অতিবেগুনি রশ্মি, বা এর বেশি হলে এরকম অনেকগুলো রশ্মি আছে, হ্যাঁ, এক্স রে, গামা রে, এই রে, ওইগুলোর স্টেজে আছে। তো এই তরঙ্গ দৈর্ঘ্য আমরা বাইরে যদি করে ফেলতে পারি, তখন আমরা বুঝবো যে বর্ণালী আসলে কি হচ্ছে করতেছে, কোন রংটা ধারণ করতেছে, কি আদৌ কি আমাদের ধরো হইতে পারে বেগুনি বা কমলা, বা হতে পারে লাল একটা রং ধারণ করতেছে, বা এরকম হতে পারে যে আমাদের দৃশ্যমান কোনো রং দেখাচ্ছে না, সেটা হচ্ছে অন্য একটা স্তরে চলে গেছে, ধরো কি এই দিকে কি আছে ইউভি রশ্মি, বা অন্য একটাতে চলে যেতে পারে, ইউভি রশ্মিতে যায় আর কি। বেসিক্যালি আমরা ম্যাথ করলে দেখবো যে, বা পরবর্তীতে আমরা দেখবো ইউভি রশ্মিতে যায়, বাট আমরা তো এখন যাই না, এখন তো আমরা যাই না। তো এই জন্য এই হচ্ছে এইটার জন্য হচ্ছে আমাদের কি লাগবে, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, আর এইটা RH, এটা হচ্ছে কি রিডবার্গ ধ্রুবক, আর n1 n2 কোথা থেকে কোথায় যাচ্ছে এটা, আর এই RHটা লাগে, এটার জন্য হচ্ছে RH। উনি যেহেতু হচ্ছে কি বর্ণালীর বিষয়টা করতে পারছেন, এবং এই RHটার মানটা তিনি দিতে পারছেন, এবং এই RHটার মানটা থাকার কারণে আমরা একটা এই ইসের ভিতরে একটা পরমাণুর যখন একটা ইলেকট্রন আরেকটা কক্ষপথে যাচ্ছে, একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাচ্ছে, তখন এই সূত্রটা ব্যবহার করে আমরা হচ্ছে বুঝতে পারি যে আচ্ছা এটা কি রং দেওয়ার কথা, বা কোন রং ধারণ করার কথা, বা আমাদের কিভাবে দেখার কথা, কোন রশ্মিটা আমাদের দেখার কথা, বা সৃষ্টি হয় কোন রশ্মি, এই সব কিছু হচ্ছে এটার। তো এই RH এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। RH এর মান হচ্ছে RH মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এটার হচ্ছে পরীক্ষালব্ধ একটা মান আছে, আর একটা হচ্ছে কি পরীক্ষালব্ধ মান, সেটা হচ্ছে 10, 39, 97 পার সেন্টিমিটার। প্লিজ এটা মনে রাখবো, এটা হচ্ছে কি পরীক্ষালব্ধ মান, এটাকে বলা হয় পরীক্ষালব্ধ মান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি পরীক্ষালব্ধ মান। আর আরেকটা আছে, সেটা হচ্ছে মান, সেটা হচ্ছে পরীক্ষালব্ধ, সেটা হচ্ছে আমাদের মান। 10, 96, 78 এটা পরীক্ষালব্ধ মান না, সরি লিখছে, এটা হচ্ছে তিনি পাইছেন আর কি। হ্যাঁ, আরেকটা আছে পরীক্ষালব্ধ মান হচ্ছে 10, 96, 78। এটাই 10, 96, 10, 97, 39, এটা 10, 39 না, সরি 97, 39 উল্টা লিখে ফেলছে। দেখছো কীভাবে ভুল হয়, এটা উল্টা এইভাবে লেখা যায়,
লিখলাম মাইর দিব তো আমারে, পরীক্ষার হলে যদি আমি লিখতাম তো মাইর দিত স্যারে। হ্যাঁ 10 96 78, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কীভাবে ভুলে যেতেছি শুধু, হ্যাঁ বয়স হয়ে যাচ্ছে নাকি? 10 96 সেটা হচ্ছে পরীক্ষা লব্ধমান। এই বড় মান তো, বড় মানও না, দেখবে ছোটো মান, এখানে দেখতে মনে হয় বড় মান, এটা ছোটো মান, পার সেন্টিমিটার তো দেখবে যে ছোটো মান, অনেক ছোটো মান। তো যেহেতু ছোটো মান না, যেহেতু ছোটো একটা মান, তো এটার জন্য হচ্ছে কি, স্যার এটা ছোটো মান নেই, কী মান না, ছোটো মান না তো, পার সেন্টিমিটার। আচ্ছা যাই হোক, কারণ ভাবার দরকার নেই ছোটো মান না বড় মান, হ্যাঁ দেখবো, যাই হোক এখন দরকার নেই যে মানে হোক। তো এটা আমাদের হচ্ছে কি, একটা হচ্ছে কি পরীক্ষালব্ধ একটা মান পাইছে, আর একটা এমনি মান একটা পাইছিলাম কি, এটা তিনি ইসে করে ফেলছিলেন আর কি। এবং এটা দিয়ে কি কাজ করা হয় আমাদের হচ্ছে কি, বর্ণালী, হারমোনিক বর্ণালী আমরা কোন কেমন রে হবে সেটা আমরা দেখতে পারবো আর কি। এটা হচ্ছে মূল যে বিষয়টা সেটা। আচ্ছা এরপর আমরা পরেরটাতে আসি। এরপর দুটি প্রধান আরেকটা বিষয় তিনি দিয়েছিলেন, সেটা হচ্ছে নিচে দেখা যাবে কিনা দেখি, হ্যাঁ নিচে দেখা যাবে। একটা বিষয় তিনি দিয়েছেন, সেটা হচ্ছে একটা হচ্ছে পরমাণুর, আমরা বুঝি ধরো পরমাণুর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আছে, এটা তিনি বুঝাইছেন। কেমনে বুঝাইছেন বলো তো? তিনি কেমনে বুঝছেন যে পরমাণুর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আছে? যেহেতু ইলেকট্রন একটা কক্ষপথে আরেকটা কক্ষপথে যাচ্ছে, তার মানে কি একটা কক্ষপথের থেকে আরেকটা কক্ষপথে যাওয়া মানে কি আলাদা আলাদা কক্ষপথে ইলেকট্রনগুলো আছে, এটা নিশ্চয়ই বুঝছো। তার মানে আছে, এটা মোটামুটি শিওর যে। আচ্ছা যেহেতু তিনি বলছেন বর্ণালী সৃষ্টি হয় একটা ইলেকট্রন থেকে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায়, দ্যাট মিনস যে একটা কক্ষপথে আর আরেকটা কক্ষপথে কি আছে, ইলেকট্রন দুটি আছে, ইলেকট্রন সমূহ বিভিন্ন কক্ষপথে আছে, দ্যাট ইনিশিয়ালি মিনস, বুঝছো? এটা হচ্ছে মিন করছে। এটা কিন্তু খুব ইয়েতে বুঝে দিচ্ছেন আর কি, যে খুব সূক্ষ্মভাবে এটা কিন্তু আমরা বুঝে গেছি আর কি। এটা একটা জিনিস বুঝছি। আরেকটা হচ্ছে কি, স্পন্দন সংখ্যা আর লাগবে না, এই মোটামুটি আমাদের হয়ে গেছে আর কি, এই আর লেখাও লাগবে না আর কি। তো এটা হচ্ছে আমাদের কি মেইন যে বিষয়, আমরা সামারি করে দিই। হ্যাঁ সামারিটা করে দিই। সেটা হচ্ছে সাফল্য কী কী আছে, আমরা সাফল্য কী দেখছি, সেটা হচ্ছে স্থির কক্ষপথ তিনি দিতে পারছেন। স্থির কক্ষপথ যে এটা হচ্ছে তার একটা বড় সাফল্য যে তিনি স্থির কক্ষপথ দিচ্ছেন। হ্যাঁ এরপর হচ্ছে একটা ইলেকট্রনের বর্ণালী কেমন হবে, একটা ইলেকট্রনের ক্ষেত্রে এক পরমাণুর ভিতরে এক পরমাণু ইলেকট্রন যখন একটি থাকে তখন বর্ণালীর কীভাবে সৃষ্টি হয় তিনি কিন্তু ব্যাখ্যা করেছিলেন। এরপরে হচ্ছে তিনি বোর ব্যাসার্ধ দিয়েছিলেন, সেটা হচ্ছে কি 0.5 অ্যাংস্ট্রম। তিনি বোর ব্যাসার্ধ তিনি দিতে পারছেন। বোর ব্যাসার্ধ মানে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। রিডবার্ড ধ্রুবক, এই রিডবার্ড ধ্রুবকের মান তিনি দিয়েছেন। রিডবার্ড ধ্রুবক হচ্ছে এটা RH, আমরা দেখতেছি যে এখানে, তো এর মান তিনি দিয়েছিলেন এবং হচ্ছে কি এর মান তিনি দিতে পারছেন। আরেকটা হচ্ছে কি ওই যে একাধিক ইলেকট্রন আছে সেটা তিনি, একাধিক কক্ষপথ ইলেকট্রন আছে সেটা তিনি বলতে পারছিলেন আর কি। তো এই যে এগুলো হচ্ছে আমাদের কি সফলতা, এবং খুব ভালো সফলতা, ভালো সফলতা। হ্যাঁ আচ্ছা এরপর আমরা দেখব কি তাত্ত্বিক প্রয়োগ দেখব। এগুলো তাত্ত্বিক প্রয়োগটা আচ্ছা দেখি, দেখার পরেই বলি। হ্যাঁ আচ্ছা তাত্ত্বিক প্রয়োগ, তাত্ত্বিক প্রয়োগ দেখতে মাগে নাকি আর আচ্ছা তাত্ত্বিক প্রয়োগটা দেখিনি, যেহেতু আছে দেখিনি, এটা আসতে পারে আর কি। হ্যাঁ অনেক বিষয় আসে না, ওগুলো আমরা দেখাবো না, যেগুলো লাগে না এগুলো দেখাবো না। তো তাত্ত্বিক প্রয়োগের যে প্রথম যে প্রয়োগ সেটা হচ্ছে উনি কি করছিলেন, উনি হচ্ছে আমাদের এই থেকে দেখি তাত্ত্বিক প্রয়োগের যে বিষয় সেটা হচ্ছে উনি আমাদের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ, ধরো আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি, এনতম কক্ষপথের ব্যাসার্ধ কী হবে, এখানে সূত্র আছে বুঝছো। আমি এদিক দিয়ে একটা জিনিস বলি, এখানে কিছু সূত্র আছে, এগুলোর প্রমাণ করা যায়, বইতে আছে, এগুলো লাগবে না, এগুলো একাডেমিকে তো লাগবেই না। হ্যাঁ
মাঝে মধ্যে সূত্রটা আছে, সূত্রটা এই বই থেকে দেখি মুখস্থ করে রাখতে পারে, আমারও মুখস্থ থাকে না, এটা আমি অনেকবার চেষ্টা করছি, মুখস্থ থাকে না আর লাগেও না কোনো জায়গায়। হ্যাঁ হ্যাঁ, তো যে বিষয়টা সেটা হচ্ছে তোমার জাস্ট আমরা দেখবো টেকনিকটা দেখবো এবং যে এমসিকিউ আসতে পারে, এমসিকিউর জন্য টেকনিকটা দেখবো, এটাই এনাফ, মোর দেন এনাফ। আর এরপরে হচ্ছে এই বিষয়টা একাডেমিকের জন্য লাগে না। অ্যাডমিশনে যদি মেডিকেল অ্যাডমিশনে জীবনও আইব না ওই সূত্রটা, ভার্সিটি তো আসবে না। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে খুব বেশি অবস্থা খারাপ হলে ওই যে সূত্রটা আসবে, যেমন সূত্রটা হচ্ছে কি আর এন ইকুয়ালস টু এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই 4 5 স্কোয়ার এম ইন্টু এ স্কোয়ার, লাগবে না, লাগবে না এগুলো। শুধু লাগবে কি, শুধু লাগবে ধরো ব্যাসার্ধ নির্ণয়। হ্যাঁ, আর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, সেটা হচ্ছে আর নট। হ্যাঁ, এটা আর নট মানে কি, বোর ব্যাসার্ধ। আমরা দেখছি বোর ব্যাসার্ধ শিপ 0.5 সে অ্যাংস্ট্রম, বোর ব্যাসার্ধ ইন্টু এন স্কোয়ার। এই এটা হচ্ছে প্রথম যেটা, এটা হচ্ছে আমাদের আর এন মানে কি এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বা বোর ব্যাসার্ধ, এটা হচ্ছে কি 0.5 সে অ্যাংস্ট্রম, 0.5 সে অ্যাংস্ট্রম। আর এটা হচ্ছে এন, কত এন মানে হচ্ছে এই যে কততম কক্ষপথের আমরা বাইর করতেছি, কততম কক্ষপথের আমরা কি বাইর করতেছি, ব্যাসার্ধ বাইর করতেছি, ওইটা সিম্পলি, খুবই সিম্পল একটা জিনিস, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে কিন্তু। আর হচ্ছে আরেকটা দিব, সেটা হচ্ছে আমাদের কি ব্যাগ ভি এন, এটা হচ্ছে সেম এন ইন্টু ভি নট, আদি ব্যাগ প্রথমটার যে ব্যাগ আছে বা হচ্ছে কি প্রথম যেই সেটার ব্যাগটা যতটুকু ওইটার সাথে আর কি এন গুণ, মানে ধরো যে দ্বিতীয় কক্ষপথের আমরা বাইর করতেছি তো দ্বিগুণ, তৃতীয় কক্ষপথের আর বাইর করলে আমাদের দ্বিগুণ, তিনগুণ, এটাই আসে যে এটার সাথে এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ আর কি, যে সম্পর্ক রিলেশন, এটার সাথে এটা রিলেশন কেমন। হ্যাঁ, এটা এন গুণ এন রিলেশন, এটার সাথে এটা রিলেশন কি এন স্কোয়ার। ধরো বলো যে তুমি যদি বোর ব্যাসার্ধের কততম, ধরো তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ, এটা আসবে, বুঝছো প্রশ্নে কি আসবে, প্রশ্নটা আসবে ধরো বোর কক্ষপথের অনুসারে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত, বা এনতম না দিয়ে আমরা ধরো তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ, বা প্রথম কক্ষপথের তুলনায় কেমন, আসবে কি প্রথম কক্ষপথের কয় গুণ এন স্কোয়ার। ধরো তৃতীয় কক্ষপথ হলে কী হবে 9 গুণ, যখন ব্যাগ আসবে তখন তৃতীয় কক্ষপথে কী আসবে 3 গুণ। এই রিলেশনটা গুরুত্বপূর্ণ, জাস্ট নাথিং এলস। এখান থেকে এমসিকিউ আসতে পারে, মেডিকেল এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, মেডিকেলও আসতে পারে, ভার্সিটিতে আসতে পারে, যে কোনো ভার্সিটিতে মেডিকেল ডেন্টাল এরপরে ইঞ্জিনিয়ারিং এমসিকিউতে আসতে পারে এবং একাডেমিক আসতে পারে। এইটা মনে রাখতে হবে। হ্যাঁ, এইটা মনে না রাখা ছাড়া তুমি যা পার করতে পারবে না, মনে রাখতে হবে। হ্যাঁ, দেখবা। আচ্ছা, 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ব্যাগের সাথে রিলেশন কি এন গুণ, আর ইসের সাথে শক্তির সাথে রিলেশন হচ্ছে 1/n স্কোয়ার, e⁴n 1/n স্কোয়ার ইন্টু কি E1 E0 একটা দিলে হলো আর কি। তো এইটা হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, ধরো তৃতীয় কক্ষপথের ধরো বললো সেম তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে, সেটা হচ্ছে কী হবে 1/9 গুণ, 1/9 গুণ বা 9/1 এই রিলেশনটা জানতে হবে। এগুলো কিন্তু 10 স্টার, এই রিলেশনগুলো এটা জানতে হবে। এগুলো কিন্তু 5 স্টারে দিলাম, 10 স্টারও দেওয়া যায়, এরকম ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে তাত্ত্বিক প্রয়োগে। আচ্ছা, এরপর আমরা যদি পরবর্তী নেক্সট ম্যাথের যে ক্লাসটা, ওইখানে যদি কোনো ইঞ্জিনিয়ারিং বাদে কোনো জায়গায় আসার কথা না, ইঞ্জিনিয়ারিংয়ে যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে ওই বড় সূত্রটা দিয়ে যদি আসে, তো আমরা ওই ম্যাথটা দেখে দিব আর ওই ম্যাথগুলো দেখে দিব। সো প্যারা নেই। হ্যাঁ, তো প্যারা নেই। তো আচ্ছা, ঠিক আছে। তো এতটুকু আমরা বুঝতে পারছি যে তাত্ত্বিক প্রয়োগে কী হয়েছে, রিলেশনটা আর এনের সাথে, আর রিলেশন হচ্ছে এন স্কোয়ার, ভিএন এর সাথে হচ্ছে এন গুণ, ইএন এর সাথে হচ্ছে 1/n স্কোয়ার। আচ্ছা, এরপর আমরা দেখব কি এদিকে আর আছে কি, আচ্ছা তুলনাটা দেখবো, তুলনা কি দেখানোর মতো আছে। হ্যাঁ, তুলনাটা দেখে দিই, তুলনাটা দেখে দেওয়া যায়, তুলনাটা দেখে দিই। হ্যাঁ, আচ্ছা, তুলনা রাদারফোর্ড আর ইয়ার আর কি।
তুলনা যে বিষয় সেটা হচ্ছে আমরা প্রথম যেটা বুঝবো সেটা হচ্ছে কি প্রথম যেটা সেটা হচ্ছে পারমাণবিক মডেলের ভিত্তি। এটা আসতে পারে এমসিকিউতে, এগুলো আসতে পারে। হ্যাঁ, যে আমরা এত কথা বলতেছি এগুলো কেন বলতেছি জানো? এমসিকিউতে এর ভিতরে জিনিসপাতি আসতে পারে, বুঝছো? এমসিকিউ, আর তোমরা তো জানো অ্যাডমিশনটা হচ্ছে এমসিকিউ ভিত্তিক। তো দেখা যায় যে এমসিকিউ যখন অপশন থাকে আর ওই প্রেশারাইজ মোমেন্টে তখন কি হয়, ইস্যু হয়ে যায়, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মোটামুটি সবগুলো জিনিস দেখাচ্ছি আর কি, যেগুলো আসার মতো সবগুলো জিনিস দেখাচ্ছি। আচ্ছা, তো এদিকে কী আছে, ধরো পারমাণবিক বর্ণালীর ভিত্তি। তো ভিত্তির যে বিষয় সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল কিসের উপর ভিত্তি করে হচ্ছে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আমরা প্রথম ক্লাসে দেখছি। রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে কি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দিয়ে রাদারফোর্ড পরমাণু মডেল। আর বোর পরমাণু মডেল কী দ্বারা হয়েছে? বোর পরমাণু মডেল হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে, কোয়ান্টাম তত্ত্বর ভিত্তিতে। এবার এটা কোত্থেকে আসছে ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইনের আলোক সম্পর্কীয় বিকিরণের এবং ম্যাক্সওয়েলের তত্ত্ব, আর হচ্ছে আমাদের কি ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইনের থিওরি, এই থিওরি কম্প্যাক্ট করে তিনি হচ্ছে একটা হচ্ছে মডেল দিয়েছেন এবং যেটা হচ্ছে ওই থিওরিগুলো অ্যাডজাস্ট করে। আর রাদারফোর্ড যেটা দিয়েছেন, উনি যেটা দিয়েছেন রাদারফোর্ড পরমাণু মডেল, উনি দিয়েছেন হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দিয়ে। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দিয়ে দেওয়ার কারণে এই দুইটা সূত্র অলরেডি ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইনের সূত্র হচ্ছে তিনি হয় না, তার পরমাণু মডেল মেনটেন করতে পারে নাই। বা পরমাণু মডেল কি, তার পরমাণু মডেল কি, রাদারফোর্ড পরমাণু মডেল এই সূত্রগুলা অনুসারে না, সাংঘর্ষিক, এই সূত্র সাংঘর্ষিক। যে এই দুইটা সূত্র আবার হচ্ছে আগে থেকে প্রমাণিত, এই সূত্র দুইটা প্রমাণিত। বাট উনি কী করছেন, বোর কী করছেন, এই দুইটা সূত্র প্রমাণিত, দুইটা সূত্রের উপর বেসিস করে তিনি হচ্ছে বাইর করছেন। দ্যাটসই তিনি হচ্ছে কি এই জায়গাতে সাকসেসফুল হয়েছেন আর কি। হ্যাঁ, আচ্ছা, বইতে আছে, আমরা লিখলাম না আর কি, এখানে বইতে আছে। জাস্ট বোর পরমাণু মডেলের তুলনা এই দুইটা দেখে নিবা আর কি, বই থেকে আমি বলতেছি, মেন বই থেকে, হাজাইনাক্সের বই থেকে। আচ্ছা, 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের ধারণা। তো কক্ষপথের যে ধারণা তিনি অবশ্যই আমরা দেখছি যে রাদারফোর্ডে কী হয়েছিল, রাদারফোর্ড পরমাণু মডেল কী হয়েছিল, রাদারফোর্ড পরমাণু মডেল কক্ষপথ কীভাবে হচ্ছে উনি সৌরজগতের সাথে তুলনা করছেন, বাট কীভাবে ঘুরতেছে তিনি বলতে পারেন নাই যে কীভাবে ঘুরতেছে। ধরো এরকম তো করতে পারে, যে ধরো এটা আছে, হ্যাঁ এখানে আছে, ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউক্লিয়াস কেন্দ্র করে ধরো এইভাবে ঘুরতেছে, এইভাবে হইতে পারে, এইভাবে ঘুরতে পারে, এইভাবে ঘুরতে পারে, যে কোনো জিনিস করতে পারে। হ্যাঁ, উনি তো বলেন নাই, যে কোনোভাবে ঘুরতে পারে। একটা ইলেকট্রন একবার এইভাবে ঘুরলো, এবার এবার দিকে ঘুরলো, একবার এইভাবে ঘুরলো। হ্যাঁ, এরকমও তো হতে পারে ওনার কথা অনুসারে। বাট অ্যাকচুয়ালি তো বিষয়টা এরকম না। বোর আসে এটা তিনি স্থির করে দিচ্ছেন, না একটা ইলেকট্রন একবার এভাবে ঘুরবে, একবার এভাবে ঘুরবে, একবার এইভাবে ঘুরবে, এভাবে হবে না। জাস্ট উনি স্থির করে দিচ্ছেন কীভাবে, যে কি যে এই হচ্ছে একটা স্থির কক্ষপথ, এই একটা কক্ষপথ, এরপরে একটা কক্ষপথ, এই শেষ। উনি এই দুইটা স্থির করে দিচ্ছেন, শেষ। বা এরকম করে একটা দুইটা না, অনেকগুলা 1 2 3 এরকম যাতে থাকবে, এগুলা স্থির করে দিয়েছেন, ওনার একটা বড় সাফল্য। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে স্থায়িত্বের যে বিষয়। উনি যেভাবে বলছিলেন রাদারফোর্ড পরমাণু মডেলে, উনি যেভাবে বলছেন যে এভাবে ঘুরতে থাকবে, এইভাবে ঘুরতে থাকলে একটা সময় কী হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে, অস্তিত্বে বিলীন হয়ে যাওয়ার কথা, কিন্তু অস্তিত্বে বিলীন হচ্ছে না, হচ্ছে কি কিন্তু বোর পরমাণু মডেল উনি বলছিলেন যে ঠিক আছে ওইভাবে ঘুরতে থাকবে, স্থির কক্ষপথে ঘুরতে থাকবে, এবং সে যদি উপর থেকে নিচে যেতে চায় বা নিচ থেকে উপরে যেতে চায় তাহলে সে শক্তি বিকিরণ, শোষণ বিকিরণ করবে। এই হচ্ছে আরেকটা কনসেপ্ট। তো নিশ্চয়ই বোঝা গেছে যে এই কনসেপ্টগুলো খুব ইজিলি আশা করি বোঝা গেছে। এখানে এগুলো একটু দেখলে হয় যে, আর আরেকটা হচ্ছে উভয় পরমাণু সীমাবদ্ধতা বা ত্রুটি সমূহ। তো এটাও একটু দেখা যেতে পারে। ধরো হচ্ছে কি প্রথম যে ত্রুটি আমরা দেখছি রাদারফোর্ড পরমাণুর যে ইয়ার সাথে তুলনা করছিলেন, এটা কোনোভাবে হয়নি, এটা হয়নি। কিসের সাথে তুলনা করছিলেন উনি? সৌরজগতের সাথে। কারণ সৌরজগতের পার্টিকেল, সৌরজগৎ যেখানে আছে আর আমাদের পৃথিবী, ওই জায়গার এনভায়রনমেন্ট আর আমাদের পৃথিবীর এনভায়রনমেন্ট তো এক না। ধরো ওইখানে অক্সিজেনে নেই, আমাদের এখানে ওইখানে যে কম্পোনেন্টগুলো আছে আমাদের এখানে কম্পোনেন্ট সেম না। এবং আমাদের এইটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জিত বস্তু পরস্পরকে আকর্ষণ করতেছে, হ্যাঁ, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। বাট ওইখানে কি হচ্ছে, ওইখানে কিন্তু মহাকর্ষ বল, জাস্ট মহাকর্ষ বল। এবং ওই বিষয়টা আর এই বিষয়টা, ওই বিষয়টা এত বড় একটা জিনিস, পুরো পৃথিবী আর সূর্য কত বড়, বাট এখানে খুবই লিট, সব কিছু এভাবে হয় না আসলে অ্যাকচুয়ালি, বুঝছো?
মানে অনেক থিওরিতে আসে না, অনেকগুলো থিওরি ব্যাহত একাধারে। তো এটা হচ্ছে তিনি ভুল করেছিলেন, মানে ওনার ত্রুটি। যেমন হচ্ছে আবার স্থায়িত্বের ত্রুটি, তাও রাদারফোর্ডের। এবং হচ্ছে এখানে আরেকটা জিনিস দিয়েছিলেন, সেটা হচ্ছে এখানে এই সূত্রটাতে আমরা দেখতে পারি, এই সূত্রটা আমরা দেখাই দিই। মোটামুটি সবগুলো হয়ে গেছে আর কি, বাদ নাই, ঘুরে গেলি এই কথাগুলো আসতেছে। তো আমরা আরেকটা দিই, সেটা হচ্ছে কি, এটা তুলনা আমাদের হাইড্রোজেন পরমাণু যে সূত্র, আচ্ছা হাইড্রোজেন পরমাণুর যে সূত্র সেটা হচ্ছে 1/λ। ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য, মিউ ইকুয়ালস টু RH n স্কয়ার n1 স্কয়ার মাইনাস, এটা হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করবো, এবং নেক্সট ক্লাসে এটা হচ্ছে 10 স্টার হলো একটা সূত্র। এই সূত্র সব জায়গায়, এই সূত্রের ম্যাথ সব জায়গায় আসবে। আমরা ফার্স্ট ক্লাসে জাস্ট বোর পরমাণু মডেল থেকে, এরপর আরও কিছু জিনিস আছে, এগুলো নিয়ে যতগুলো ম্যাথ আসতে পারে, যতভাবে আসতে পারে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড থেকে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করবো নেক্সট। ওটা জাস্ট ম্যাথের ক্লাস, হ্যাঁ ম্যাথের, ওটা একাডেমিক এবং মেডিকেলে তো ম্যাথ আসে না, ভার্সিটি এবং ভার্সিটির ম্যাথে তো, ভার্সিটির ম্যাথ মোটামুটি এত কঠিন আসে না, বইয়ের ইউজুয়াল টাইপগুলো আসে। আর ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথগুলো যেগুলো আসে ওগুলো আমরা দেখার চেষ্টা করবো আর কি। ইঞ্জিনিয়ারিং একটু কঠিন বলতে একটু কনসেপচুয়াল ম্যাথ আসে, ওইগুলো সব আমরা দেখার চেষ্টা করবো। আর হচ্ছে আমরা এখানে না যাই, তো আমরা পরিচয়টা দিয়ে দিই, পরিচয়টা একবার দিছি, এরপর আবার দিই। হ্যাঁ, এটা হচ্ছে কি, তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি, তরঙ্গ সংখ্যা, এটা হচ্ছে কি, রিডবার্গ ধ্রুবক, এটা হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক। আমরা সূত্রতে ব্যবহার করব কি, কোন মানটা ব্যবহার করবো, 109678 পার সেন্টিমিটার। এটা আমরা মিটারে নিয়ে ইউজ করতে হবে আর কি। হ্যাঁ, এই এটা আচ্ছা। আর হচ্ছে কি, আর যেহেতু এন, একটা জিনিস দেখে দিই, সেটা হচ্ছে কি, সেটার কথা বোঝা গেছে। N1 এর মানের উপর বেসিস করে বেসিক্যালি এই যে হাইড্রোজেন পরমাণুটা হয় আর কি, সেটা বেসিক্যালি উপর থেকে যখন হয়, বিকিরণটা কখনো যখন বিকিরণটা হয় উপর থেকে যখন আসতেছে শক্তিটা, যখন উপরে মানে ধরো n goes to 5, n5 থেকে n1 আসবে, তখন কি শক্তিটা বিকিরণ হয়। এই বিকিরিত জিনিসটা হচ্ছে আমরা দেখি, বিকিরিত শক্তি হচ্ছে আমরা কী হিসাবে দেখি, বর্ণালী হিসাবে দেখি, বিভিন্ন বর্ণের বা কালার, হ্যাঁ আমরা দেখি। তো এই যে তার মানে কি বোঝা যাচ্ছে, যে আমরা কি বেসিক্যালি যে বিষয়টা, সেটা হচ্ছে উপর থেকে যখন নিচে আসে তখন যে বিকিরণ হয়, এই বিকিরণের যেই আমাদের কি দেখা যায়, ধরো কী হতে পারে বিকিরণের ক্ষেত্রে, এই যে বিকিরণ হচ্ছে, বিকিরণের ক্ষেত্রে বিকিরণের পর আমাদের আসতেছে বিভিন্ন কালার দেখা যাচ্ছে। তো এই বিকিরণের ক্ষেত্রে ধরো n1 আসলে একরকম, n2 আসলে আরেক রকম। আমরা কি সম্ভাব্য কী হতে পারে, n1 আসতে পারে, ধরো কী আসতে পারে, n1 আসতে পারে, n1 আসতে পারে, n2 আসতে পারে, n3 আসতে পারে, n4 আসতে পারে, n5 আসতে পারে। মানে উপর থেকে ধরো n10 থেকে, n15 থেকে, হ্যাঁ 15 থেকে ধরো n1 আসলো বা n3 আসলো, আসতে পারে না। এই যে যখন আসতেছে উপর থেকে যখন আসতেছে তখন কিন্তু শক্তি বিকিরণ হচ্ছে। তো এই যে n3 আসতেছে, এটার জন্য বিজ্ঞানীরা একটা নাম দিচ্ছেন আর কি। ধরো n1 আসলে একটা নাম, হ্যাঁ ধরো n যদি যে কোনো শক্তিস্তর থেকে, ধরো 2 থেকে 1 আসলো, 3 থেকে 1 আসলো, 4 থেকে 1 আসলো, যেখান থেকে আসুক, ধরো 20 থেকে 1 আসলো, যে জায়গা থেকে n1 কক্ষপথে একটা ইলেকট্রন আসে, n1 যদি আসে তখন একটা নাম দিচ্ছে, ধরো এটার নাম জব্বার, এরকম। ধরো n2 নাম দিচ্ছে করিম। এরকম আমরা বিভিন্ন সময় অনেক কিছু নাম দিতে পারি না, বিজ্ঞানীরা এরকম নাম দিছে। তো এই নামটা আমরা মনে রাখতে পারি। একটা ছন্দ, আমরা এই ছন্দ যদি আমি মনে রাখতাম আর কি, নিজের বানানো ছন্দ না, আমিও শিখছি কোনো এক স্যার থেকে, বুঝছো। এটা হচ্ছে আমরা কীভাবে মনে রাখতে পারি, এটা দেখবো অনেক স্যাররা এইভাবে মনে রাখতে পারে আর কি, এভাবে পড়ায়। আমিও কোনো না কোনো স্যার থেকে শিখছি। ভাইলি বামার পাশে বসে
করে ফান ফান। তো লাইলি মানে হচ্ছে লাইম্যান। বামার হচ্ছে লাইলি হচ্ছে বামার মানে বামার, পাশে মানে প্যাশ্চেন, বসে মানে হচ্ছে লাইলি বামার পাশে বসে, লাইম্যান বামার পাশ্চেন ব্র্যাকেট। করে ফান, ফান মানে হচ্ছে ফুন্ড, ফুন বলে অনেকে, ফান বলে ইচ্ছে। আর আরেকটা হচ্ছে হামপ্রেস, এরপর একটা যেটা এটা নাই, হামপ্রেস। বানান ঠিক আছে কিনা? হামপ্রেসটা দেয়নি, আচ্ছা থাকুক, হামপ্রেসটা দেয়নি, থাকুক, বইতে দেয়নি, লাগবে না, বইতে যেহেতু দেয়নি ঠিক আছে। 5টা এখানে বইতে কয়টা দিছে? বইতে 5টাই দিছে আর কি। হ্যাঁ, লাইলি বামার পার্সেন ব্র্যাকেট, ব্র্যাকেট এভাবে দেয়নি, এই যে ব্র্যাকেট এখানে দিচ্ছে আর কি। হ্যাঁ, বানানটা, হ্যাঁ বানানটা এভাবে দিচ্ছে আর কি। তো লাইম্যান এটা হচ্ছে কি, তার মানে এটা হচ্ছে লাইম্যান হচ্ছে কি, লাইম্যান যেটা, হ্যাঁ এটা হচ্ছে n = 1, এটা হচ্ছে n = 2, হচ্ছে n = 3, n = 4, n = 5। মানে যদি হচ্ছে n না, বেসিক্যালি n1, n1 মানে সে ইজ n1, n1 মানে বেসিক্যালি সে কোন কক্ষপথ, যে কক্ষপথ থেকে আসুক না কেন, n2 হবে যে, n1 হবে যে কক্ষপথে আসছে, আর n2 হচ্ছে যে কক্ষপথ থেকে আসবে, যে কোনো কক্ষপথে ধরে। বাট n1 এর মানের উপর ডিপেন্ড করে হচ্ছে কি এই নামগুলো দেওয়া হয়েছে আর কি। ধরো তোমার এটা কীভাবে কাজে লাগবে, ধরো তোমার বলো যে ব্র্যাকেট সিরিজের পঞ্চম, আমরা দেখবো ম্যাথগুলা, এরপর আমরা একটু ধারণা নিই। ব্র্যাকেট সিরিজের পঞ্চম থেকে আসতেছে, n2 কী হবে এটা পরে, বাট n1 কী হবে, ব্র্যাকেট বলছে তার মানে n1 হচ্ছে 4, বুঝছো? এই হচ্ছে বিষয়, মূল কনসেপ্ট হচ্ছে এটা, যেহেতু এটা বলছে তার মানে ব্র্যাকেট হচ্ছে 1। আর ধরো বলছে ফুন্ডের অষ্টম ইসে থেকে আসতেছে, তখন কী হবে, n1 এর মান হবে কি 5। এই বিষয়টা আমরা ম্যাথগুলো দেখবো, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, 10 স্টার টাইপের ইম্পর্টেন্ট। আমরা জাস্ট ম্যাথগুলো দেখবো, বইয়ের ম্যাথ থেকে শুরু করে এখান থেকে ইঞ্জিনিয়ারিংয়েও ভালো ম্যাথ আসতে পারে, এবং হচ্ছে একাডেমিক তো আসবে, একাডেমিক তো এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। সিকিউতে এইরকম একটা ম্যাথ থাকেই, মানে প্রত্যেক বছরে একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসে, তো মানে গুণগত থেকে 2টা আসার সম্ভাবনা বেশি, যেহেতু শর্ট সিলেবাসে এই বছরগুলোতে, এবং পরবর্তীতে লং সিলেবাস হলেও এখান থেকে 2টা আসার সম্ভাবনা আছে। তো একটা তো আসবে যাব্যতা থেকে, এটা মোটামুটি বলা যায়, যাব্যতা থেকে একটা দেয়, আর আরেকটা এখান থেকে দেয়, এবং এই ম্যাথটা থেকে দেয়, এটা খুব বেশি দেয়, খুব বেশি দেয়। আমাদের সময় ইঞ্জিনিয়ারিংও আসছিল এই প্রশ্নগুলো, এখান থেকে একটা ম্যাথ আসছিল, হ্যাঁ আসছিল, এস বুয়েটে আসছিল, বুয়েটে 23-24 সেশনে একটা প্রশ্ন আসছিল যে এটা এই সূত্রটা দিয়ে কি, সূত্র একেবারে সোজা একটা ম্যাথ, এই সূত্রটা দিয়ে আসছিল আর কি। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাক, এবং নেক্সট ক্লাসে আমাদের টার্গেট হবে কি, জাস্ট ম্যাথগুলো আমরা দেখার চেষ্টা করব, ম্যাথগুলো। হ্যাঁ, তো আজকে এতটুকুই, তো সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।